আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক। জনাব নানক, আমরা এরই মধ্যে জেনে গেছি যে রবি সোমবার শাটডাউন ডাকা হয়েছে এবং যেই লকডাউন আপনারা ঘোষণা করেছিলেন তা তো মানুষের অভাবিত একটা সমর্থন দেখা গেছে, মানুষ নীরবে একটা রায় জানিয়ে দিয়েছে। আপনারা কি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ সুলতানুর রহমান আপনাকে। আসলে আমাদের প্রিয় জননী জন্মভূমি আজ একটি সকাল সন্ধ্যা অভাবনীয় অকল্পনীয় একটি লকডাউন পালন করেছে। বাংলাদেশের মানুষ যে লকডাউনটি ছিল ঢাকা মহানগরীতে, আসলে সে লকডাউনটি মানুষের জনসমর্থনের কারণে সারা বাংলাদেশে একটি লকডাউনে পরিণত হয়। দেখেন, আইনের শাসন, ন্যায় বিচার এবং একটি অবৈধ সরকারের অবৈধ অসাংবিধানিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, মুখ থুবড়ে পড়া বাংলাদেশ, মুখ থুবড়ে পড়া অর্থনীতি, সেই বাংলাদেশকে যিনি একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন, সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেআইনি বিচারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বানে একটি স্বতঃস্ফূর্ত লকডাউন কর্মসূচি পালিত হয়েছে। এই লকডাউন কর্মসূচিটি ঢাকাবাসী সহ সারা দেশের 18 কোটি মানুষ অকুণ্ঠ সমর্থন জানিয়েছে, তাদের পুরো আস্থা ব্যক্ত করেছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের প্রতি গভীর আস্থা ব্যক্ত করেছেন, তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিতে রাজনৈতিক নেতা, কর্মী, ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে, তাদের অকুণ্ঠ সমর্থনে লকডাউন কর্মসূচি সফল ও সার্থক হয়েছে। এ কারণে তিনি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। দেখেন সুলতানুর রহমান, আমরা এই বিষয়টি কিন্তু বারবার বোঝাতে চেয়েছি যে একটি মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের অভিসংবাদিত নেতা, বাংলার গণমানুষের অকৃত্রিম বন্ধু শেখ হাসিনাকে জোর করে এই অবৈধ ইউনুস জঙ্গিদেরকে সাথে নিয়ে ক্ষমতাচ্যুত করেছেন, ক্ষমতা থেকে সরে দাঁড় করিয়েছেন। আমরা আপনাদেরকে বলতে চাই
মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের গণমানুষের একক নেতা এবং বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে যে এই 14 মাসে এই এই ফ্যাসিস্ট, এই অবৈধ দখলদার ইউনুস দেশকে যে ধ্বংসের বঙ্গোপসাগরের কিনারায় নিয়ে গিয়েছে, সেই দেশকে যদি দেশের সকল প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে, সুশৃঙ্খল একটি বাংলাদেশকে বিশৃঙ্খল একটি বাংলাদেশে পরিণত করেছে, সেই দেশকে যদি সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হয়, শৃঙ্খলায় ফিরিয়ে আনতে হয়, তাহলে শেখ হাসিনা বেঁচে রেখে আর কোনো বিকল্প নেই। দেখেন, এরপরে চোরান আসরে ধর্মের কাহিনী, এরপরেও তারা তাদের যে লক্ষ্য, অর্থাৎ 2024 সালের 5ই আগস্ট যে মূল পরিকল্পনা ছিল, গণভবনে হামলা করেছিল, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা এবং ওই বাড়িতে অবস্থানরত বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা, সেই হত্যা পরিকল্পনা ছিল 22তম পরিকল্পনা শেখ হাসিনার রাজনৈতিক জীবনে। সেই হত্যা পরিকল্পনায় তিনি যখন জীবনে রক্ষা পেলেন, এখন তাকে বেআইনি ভাবে, অনধিকার ভাবে, অসাংবিধানিক ভাবে একটি অবৈধ সরকারের অবৈধ একটি আদালত, সেই আদালতের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি মামলার রায় চাপিয়ে দিতে চায় বাংলার জনগণের মাথায়। আমরা ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগ একটি কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচি হলো আগামীকাল 14ই নভেম্বর শুক্রবার, আগামী 15ই নভেম্বর শনিবার সারা বাংলাদেশে প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধের ডাক দেওয়া হয়েছে। আগামী 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালিত হবে। এবং আপনার মাধ্যমে আমি বলে রাখতে চাই, সেটি হলো এই কর্মসূচি এখানেই শেষ নয়। এই কমপ্লিট 16 এবং 17 নভেম্বরে কমপ্লিট সারা দেশ কমপ্লিট শাটডাউন পালন করার পরে আমাদের আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্রের জন্য লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধার, প্রহসনমূলক বিচার বন্ধ, সকল অত্যাচার, নির্যাতন, দমন, পীড়ন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং খুনি ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে আমরা বাংলার জনগণ তাদের আন্দোলন চালিয়ে যাবে। এবং যতক্ষণ পর্যন্ত না এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট জঙ্গি ইউনূস সরকারের পতন না ঘটবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন, এই সংগ্রাম চলবেই চলবে। আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, সেখানে তার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন। হ্যাঁ, আমি শুনেছি যে তিনি পুনর্ব্যক্ত করেছেন। তিনি তো এই বাংলাদেশের জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের জনগণের সঙ্গে, বাংলাদেশের গ্রামগঞ্জ সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি শুধু বিদেশে বিদেশে উড়ে বেরিয়েছেন, যদিও সেই গ্রাম বাংলার কৃষকের কাছ থেকে, দরিদ্র মানুষের কাছ থেকে সুদের টাকা নিয়ে তিনি তার লাভজনক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন
কিন্তু তিনি গ্রাম বাংলা সম্পর্কে তিনি জানেন না। আর গ্রাম বাংলা সম্পর্কে যদি জানতেন, তার যদি ভোট নির্বাচন এই সম্পর্কে ধারণা থাকতো, তাহলে একটি মানুষ কতক্ষণ বসে ভোট দিতে পারবে, এই তিনি যে বিষয়গুলো দিয়েছেন এইগুলি করতে একটি মানুষকে ভাবতে, সিদ্ধান্ত নিতে যে সময়টি লাগবে সেটি হিসাব করে দেখতে হবে যে এই দেশে ভোটার কত, একটি ভোট কেন্দ্রে ভোটার কত, তার কতক্ষণ সময় দিতে হবে, তিনি ওই ভোট কেন্দ্রে গিয়ে কি ভাববেন একজন ভোটার, একজন শিক্ষিত ভোটার কতক্ষণ লাগতে পারে, অর্ধশিক্ষিত ভোটারের কতক্ষণ লাগতে পারে, একজন অশিক্ষিত ভোটারের কিভাবে এই ভোটদানে তার মতামত পেশ করবে। কাজে এগুলি কোনো বিষয় নয়, বিষয় হলো হেন তেন করে তার ক্ষমতাকে টিকে রাখা, নির্বাচনকে বিলম্বিত করা এবং একটি তালেমালে গোলেমালে পাকিয়ে দিয়ে তিনি ওই মানে আমাদের পূর্বপুরুষদের সময় গ্রামের মোড়ল বা মাতবর সাহেব যেমন ওর সঙ্গে হট্টগোল বাজিয়ে দিয়ে ওনার মাতবরি রাখতে, উনি তাই করে এখন সময় কাটাচ্ছেন। কিন্তু আমি বলে দিচ্ছি, আজকে মানুষের সেন্টিমেন্ট, মানুষের এত এই ইউনুস বাহিনী এত নির্যাতন নিপীড়ন করেছে, গ্রেপ্তার করতে গিয়ে আমার পার্টির কোন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের কোন নেতা কর্মী বাসায় না পেলে তার বাড়িতে মহিলার গায়ে হাত দিয়েছে, মহিলাকে লাঞ্ছিত করেছে, বাবাকে ধরে নিয়ে গেছে, বা ভাই থাকলে বর তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এবং রিমান্ডের নামে অকথ্য নির্যাতন চালাচ্ছে এবং তার থেকে খুব কম অল্প বয়সী নবম শ্রেণীর ছাত্র রেহাই পায় না। এই তো হলো পরিস্থিতি। নেত্রকোনায় আমাদের ছাত্রলীগের নেতা সে মশাল মিছিল করেছিল, সেই কারণে তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। নওগাঁয় আমাদের এক নেতা তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আপনি জানেন এই 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 নিষ্ঠুর এই নিপীড়নকারী বাংলাদেশ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বয়স হলো ৭৫ বছর পেরিয়ে যাচ্ছে, যে দলের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে, যে ৫২ ভাষা আন্দোলন হয়েছে, যে দলের নেতৃত্বে ৬৬ ৬ দফা আন্দোলন হয়েছে, যে দলের নেতৃত্বে ৬৯ ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, যে দলের নেতৃত্বে সর্বোপরি ৭১ মুক্তিযুদ্ধে বাঙালি জাতি স্বাধীনতা পেয়েছে, সেই দলের কেন্দ্রীয় কার্যালয় পূর্বে লুট করেছে, তারপরে জ্বালিয়ে দিয়েছে, আবার আজকে জ্বালিয়ে দিয়েছে। কিন্তু জানেন কি দুঃখজনক, দুর্ভাগ্যজনক হলো, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব দাঁড়িয়েছিল আমার 23 বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ের সামনে, আর তারা আগুন দিয়েছে। আর র্যাবকে যখন প্রশ্ন করেছে সাংবাদিকরা, জিজ্ঞাসা করেছে আপনারা এখানে বসে কি করছেন, বলে যে এখানে যেন কোন ধরনের নৈরাজ্য না হয় সেই কারণে। এই তো হলো পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্য দিয়ে দেশের মানুষ বসবাস করছে। আইন নাই, আইনের শাসন নাই, লুটেরাদের লুটতরাদের রাজত্ব কায়েম করেছে। কাজেই আজকে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বাংলার জনগণ শুধু ইয়েলো কার্ড দেখিয়েছে, এরপরও যদি না শুনতে পারে, যদি মানুষের কথা
মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারেন তাহলে খুব ভয়াবহ দিনের জন্য ক্ষমতাসীন এই অবৈধ দখলদার এই ক্ষমতাসীনদের অপেক্ষা করতে হবে। কেবল তো শুরু হয়েছে। দেখেন না, এনসিপির এক নেতা যেই শুনেছে ছাত্রলীগ আসছে আর কি পরে দৌড়, কেবল তো শুরু হয়েছে আতঙ্ক। রাস্তার রিক্সাওয়ালা প্রতিরোধ করছে। কাজে প্রতিরোধ যখন শুরু হয় তখন পালাবার গলি খুঁজে পাওয়া যায় না, অলিগলিও মনে হয় অন্ধকার। কাজেই আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এক লকডাউনে, ঢাকা শহরের লকডাউনে মাথা খারাপ হয়ে গিয়েছে, উন্মাদ প্রায় হয়ে গিয়েছে। আর এই 2 দিনের শাটডাউনের মধ্য দিয়ে তারা কি হবে আমি জানি না। তবে আমাদের এই দল হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ জানে আন্দোলন করতে, এই আওয়ামী লীগ জানে সংগ্রাম করতে। এই আওয়ামী লীগের ভুলে গেলে চলবে না। ইউনূস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, 2,62,00,000 আমাদের দলীয় পদধারী নেতা কর্মী রয়েছে, কেন্দ্র থেকে, ঢাকা থেকে, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম কমিটি। আমরা যদি মাননীয় নেত্রী শেখ হাসিনা যদি বলে ঢাকায় আসো, 2.5 কোটি মানুষ নয়, 1 কোটি মানুষ যদি ঢোকে ঢাকা, কোথায় যাবেন আপনারা? সময়ের অপেক্ষা করুন। আমি দেশবাসীকে বলতে চাই, আমরা আপনাদের প্রিয় দল হিসেবে আমরা আপনাদের বুকের ভিতরের কষ্ট আমরা বুঝি। আজকে কি আত্মহারা হয়েছে, কি খুশি হয়েছে মানুষ। সুলতানুর রহমান কত মেসেজ যে দিয়েছে কনগ্রাচুলেশন জানিয়ে, সেটি সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা, প্রশাসনের লোকেরা, সাধারণ মানুষেরা। কাজেই তাদেরকে দিয়ে তাদের কষ্ট আমরা বুঝি, সেই কষ্টকে অনুধাবন করে আমরা মৃত্যুকে আলিঙ্গন করতে চাই। আমাদের নেতা কর্মীরা যারা অনাহারী আত্মগোপনে রয়েছেন, সেই মানুষগুলি ছাপিয়ে পড়েছেন। তাদের নেতা হলো শেখ হাসিনা। তাদের নেতা হলো শেখ হাসিনাকে দেশে সসম্মানে বীরের বেশে ফিরিয়ে আনতে হবে। এই একটি শপথ। আরেকটি শপথ হলো এই ফ্যাসিস্ট ইউনূস সরকারের কবর রচনা করা। আপনি বলছিলেন যে লকডাউন একটি ইয়েলো কার্ড আপনারা মাত্র দেখিয়েছেন, তো রেড কার্ড কবে দেখাবেন? ইনশাআল্লাহ অপেক্ষা করুন। নিশ্চয়ই আপনিও প্রারম্ভিক কথায় বলেছেন, এক অভূতপূর্ব লকডাউন দেখলো বাংলাদেশ, সারা বিশ্ব। নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এই ইয়েলো কার্ড দেখানোর মধ্য দিয়ে তারা রেড কার্ড দেখানোর সময়ের অপেক্ষায় আছে। বাংলাদেশের জনগণ ইউনূস সাহেব জীবনে কোনোদিন কোন আন্দোলন সংগ্রাম দেখেননি বা করেননি। বাংলাদেশের মানুষ কখন যে ক্লিক করে, স্পার্ক করে, এটা বলা যায় না। এটা দিন তারিখ ক্ষণ দিয়ে বলা যাবে না। কাজেই কিন্তু আমরা এই মাঠের মানুষ হিসাবে আমরা বুঝতে পারি
আমরা আবহাওয়া দেখে বুঝতে পারি। কাজেই আমরা বিশ্বাস করি যে সেদিন বেশি দূরে নয়। মনে রাখবে, এই দল ডিসেম্বর মাস বিজয়ের মাস বাঙালি। এই বিজয়ের মাসে পাকিস্তানি শক্তি দল, পাকিস্তানি সেনাবাহিনীকে আমরা 85,000 সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছিলাম। বাধ্য করেই আমরা জননী জন্মভূমি বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। কাজে অবশ্যই সেই বিজয়ের মাসে আমাদের বিজয় সুনিশ্চিত করার জন্যই আমরা আমাদের আন্দোলন সংগ্রাম, আমাদের যুদ্ধ, গণতন্ত্র উদ্ধারের যুদ্ধ, আমরা সংবিধান রক্ষার যুদ্ধ, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবেই নয়, একজন মুক্তিযোদ্ধা হিসেবে একটি সুন্দর শেখ হাসিনার সেই সুন্দর বাংলাদেশ আগামী প্রজন্মের কাছে রেখে মৃত্যুবরণ করার জন্যই আমরা দৃঢ়প্রতিজ্ঞ। যেই এই লকডাউনে যে পরিমাণ গণসমর্থন দেখলাম, আমি এখানে করেছি লকডাউনে গণজোয়ার, মানুষ নীরবে একটা নীরব বিপ্লব করে দিয়েছে বলা যায়। তো এত অল্প সময়ে 15 মাস আপনারা ক্ষমতাচ্যুত হয়েছেন, এত অল্প সময়ের মধ্যে কিভাবে এই এত বিপুল পরিমাণ জনসমর্থন আপনারা ফিরে পেলেন? দেখেন, আমি আপনাকে কি বলবো বলেন, কি বলবো বলেন। একজন লোক আছেন, তিনি নাকি চিফ ইউনুসের প্রেস অ্যাডভাইজার, কি নাম, অনেক ব্যঙ্গ নাম আছে, আমি সেই ব্যঙ্গ নাম উল্লেখ করতে চাই না কোনো মানুষকে। আমি বলবো তার নাম নাকি মাহফুজ। তিনি বলছেন, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে রাস্তাঘাট সব বন্ধ, জনমানব শূন্য, এতে কি প্রমাণ করে? কয়ে বুঝেননি আপনারা? প্রধান উপদেষ্টা দুপুরে বক্তৃতা করবেন, সেই তার ভাষণ মনোযোগ দিয়ে শোনার জন্য তারা বাড়িতে অপেক্ষা করছে। এইটা বলেছে এই শিক্ষিত বলবর্দের সাথে, হ্যাঁ, এটা বলেছে প্রেস সেক্রেটারি শফিকুল আলম, প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এখন এই শিক্ষিত বর্বরদের কি বলবো বলেন? আর এই বর্বরদের জন্য কি কথা আছে এরা শুনতে চায় না। আমি আগেই বলেছি যে চোরান আসলে ধর্মের কাহিনী। আমি শুধু আপনাকে বলবো যে তারা বুঝতে চায় না মানুষকে, বুঝবে, অপেক্ষা করতেই হবে তাদেরকে। এবং যত মানুষের জীবন নিয়েছে, আমাদের নেতা কর্মীকে হত্যা করেছে, আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, মায়ের সামনে মেয়েকে রেপ করেছে, ভাইয়ের সামনে বোনকে রেপ করেছে। আমরা আমাদের প্রিয় তীর্থ স্থান, বাঙালি জাতির তীর্থস্থান, ঐতিহাসিক 32 নম্বর গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। এর বুঝ হবে, কড়ায় গন্ডায় বুঝে নেওয়া হবে, কড়ায় গন্ডায় বুঝে নেওয়া হবে। এই দিন নয়, আরো দিন আছে ইনশাল্লাহ। এমনিতে শাটডাউন যেই মানে রবি সোমবার যে শাটডাউন ঘোষণা করছেন, এটার মূল পরিকল্পনাটা কি রকম, কিভাবে মানুষ এই শাটডাউন পরিকল্পনাটি বাস্তবায়ন করবেন, সেটি যদি একটু বিস্তারিত করে বলতেন মানুষের সুবিধা হতো। সারা দেশ বন্ধ থাকবে। তবে আমি আপনাকে পেয়ে আজকেই প্রথম, আজকে বিকেলে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী
নানক ভাই, আপনার আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, 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 হ্যাঁ, ফিরে এসেছে, বলুন। যে যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচিকে সামনে রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা অনেক কিছু আছে যা বলা যাবে না, তবে এটুকু বলতে পারি আপনাকে যে অনেক সময় হয় যে আমাদের অনেক সময় এমন হয় যে কর্মীরা, সাধারণ কর্মীরা এগিয়ে যায়। কাজে সাধারণ কর্মীরা কিন্তু নেমে পড়েছে, ঝাঁপিয়ে পড়েছে এই এই জনতার উর্মিমালা, এ ঢেউ কোথায় গিয়ে আসতে পড়ে, কোথায় গিয়ে ধ্বংসলীলা নিয়ে নেমে যায়, কেউ আপনি আমি আগে বলতে পারবো না। কাজে আমি আমি বলতে চাই আপনার মাধ্যমে, সেটি হলো যে অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছে, এই অত্যাচার নির্যাতনের পথ থেকে যদি সরে না যায়, তাহলে আমরা কতক্ষণ বলে লাঠির সামনে, বন্দুকের সামনে, অস্ত্রের সামনে আমরা শুধু তানপুরাই বাজিয়ে যাব, তাবলার ডুকডুকি বাজিয়ে যাব? এই পার্টি কি সেই পার্টি? 14 মাস আমরা সহ্য করেছি, আর সহ্য করব না। নিশ্চয়ই আজকে ঢাকার পার্শ্ববর্তী এলাকা মিছিল এবং হাতে কি দিয়ে নেমেছে নিশ্চয়ই লক্ষ্য করেছেন সুলতানা রহমান। এই দল কিন্তু বাঁশের লাঠি নিয়ে যুদ্ধ শুরু করেছিল বঙ্গবন্ধুর ডাকে। সেই বাঁশের লাঠি কিন্তু একদিন পাকিস্তানি সেনাবাহিনীকে, সেই বাঁশের লাঠি কিন্তু মারণাস্ত্র হয়ে দেখা দিয়েছিল। কাজে আমাদেরকে তারা কি বলছে, আমরা হাতে লাঠি তুলে নেব? আমরা যদি হাতে লাঠি তুলে নেই, তার জন্য কারো ভালো হবে না। যারা এখনো আজকেও আগুন দিয়ে পুড়িয়েছেন, গতকাল রাত্রে নেত্রকোনায় আগুন দিয়ে পুড়িয়েছেন, নওগাঁয় আগুন দিয়ে আমার নেতা কর্মীর বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, যারা আজকেও যারা আমার 23 বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ 75 বছরের প্রাচীনতম রাজনৈতিক দল, যার নেতৃত্বে বাংলার স্বাধীনতা এসেছে, সেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে যারা আগুন দিয়েছে, তাদেরকে বলতে চাই, যা করেছেন তা ভুল করেছেন। এর প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। আমরা লকডাউনে দেখলাম যে আওয়ামী লীগের কর্মীরা কোনো ঢাকায় কোনো মিছিল বের করেনি। এটাই কি আপনাদের পরিকল্পনা ছিল? অন্যদিকে দেখলাম এই প্রথমবারের মতো, স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো দেখলাম জামাত শিবির তারা প্রকাশ্যে ঢাকার মোড়ে মোড়ে, পাড়ায় মহল্লায় সমাবেশ করছে, প্রতিরোধ করবে আওয়ামী লীগকে। জাহাঙ্গীর কবির নানক, আপনার সংযোগটি বিচ্ছিন্ন দেখতে পাচ্ছি। জি, জি, হ্যাঁ, জি, হ্যাঁ। এটাই বাঙালি জাতির দুর্ভাগ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় আজ 71-এর সেই অপশক্তির দখলে।
ঢাকার রাস্তায় নাকি আপনিও বললেন তারা পাহারা দেয়। কাদেরকে পাহারা দেয়? যাদের নেতৃত্বে দেশ স্বাধীন রয়েছে তাদেরকে পাহারা দেয়, তাদের বিরুদ্ধে পাহারা দেয়, পাহারাদার হয়েছে। এর চেয়ে আর দুঃখজনক, দুর্ভাগ্যজনক আমাদের বাঙালি জাতির জন্য আর কি হতে পারে? অনেক কিছুই দেখছি, অনেক কিছুই সইতে হচ্ছে, এছাড়া আর কি বলবো বলে। আর আপনারা যে কোনো মিছিল মিটিং ঢাকা শহরে করেননি, তার কারণটা কি? এটাই কি আপনাদের কৌশল ছিল? দেখেন, আমরা মিছিল করিনি, এবং বিষয়টি এমন নয়। আমরা মিছিল করেছি, আমাদের নেতা কর্মীরা মিছিল করেছে, তবে সে মিছিলের তো অবশ্যই আপনি যে কথা বললেন আমাদের কৌশল ছিলই। ওরা গ্রেপ্তার, নিপীড়ন, নির্যাতন, নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছে। কত প্রায় 1.5 লক্ষ নেতা কর্মী আজকে কারাগারে। আমরা কারাগারে যত সম্ভব আমরা এই কারাগারে কে অ্যাভয়েড করার জন্য আমরা অবশ্যই নির্দেশনা দিয়েছিলাম, একটু গ্রেপ্তার এড়িয়ে চলার জন্য। তবে শাটডাউনের পর কি প্রশ্ন আমি ভেবেছিলাম আপনার করবে। শাটডাউনের পরে একের পর এক কর্মসূচি দেওয়া হবে, এবং সে কর্মসূচি যমুনা তক গিয়ে পৌঁছতে পারে। এখনই সব বলা যাবে না, কিছু তো থাকবেই জাহেরে, আর কিছু থাকবে বাতেলে। জি, আপনার কর্মীরা তো চায় শাটডাউনের পরে, তারা বলছে যে লকডাউন হলো গিয়ে নমুনা, এরপরে যমুনা। তারা চায় মার্চ ফর যমুনা। আমি দ্বিমত পোষণ করছি না আপনার সঙ্গে। তারা এটা দিলে খুব খুশি হতো, কিন্তু এই শাটডাউনটাও তারা খুশি হয়েছেন, এবং তারা নেমে পড়েছেন। এই 2 দিন, কাল এবং পরশু 2 দিন প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধ, এই কর্মসূচিকে সফল করার জন্য। তারপরে শাটডাউন সফল করবে, তারপরে আমরা 3য় ধাপের কর্মসূচি আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। জি, কোনো আপনি বলেছেন যদিও যে কোনো দিনক্ষণ নাই। আমরা তো আওয়ামী লীগের যখন মাঠের রাজনীতি আওয়ামী লীগ করে, বিরোধী দলে থাকে, আন্দোলন করে, সেই আন্দোলনের স্ট্র্যাটেজি আমরা তো বুঝি, দেখেছিও আগে, বা আওয়ামী লীগ বারবারই দেখিয়েছে যে তারা বিরোধী দলে কতখানি শক্তিশালী। তো সেইখান থেকে একটা টাইমলাইন কি আমাদেরকে দিতে পারেন যে কত দিন নাগাদ এরকম আপনারা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবেন? তাই তো শত্রু সতর্ক হয়ে যাবে সুলতানুর রহমান। আচ্ছা, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। আপনাদের কর্মীরা উদ্দীপ্ত, আপনাদের কর্মীরা এতটা উদ্দীপ্ত হলো কিভাবে করে? ধরেন আমরা দেখলাম ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারা গাছ কেটে ব্যারিকেড তৈরি করেছে, বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ গড়ে তুলেছে ঢাকার বাইরে। একদম পুরো বাংলাদেশে তারা এই লকডাউনের জন্য, মানে ঢাকাকে সত্যি সত্যি তারা আলাদা বিচ্ছিন্ন করে দিতে পেরেছে। তাদের এই উদ্দীপনাটার মূল মন্ত্রটি কোথা থেকে এলো? আচ্ছা, সুলতানুর রহমান খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্নের পাশাপাশি আপনাকে প্রশ্ন রেখেই আমার কথা বলতে চাই। ঢাকা কুমিল্লা মহাসড়ক, এই মহাসড়কের একটি গার্লস স্কুলের মেয়েরা এসে রাস্তায় ব্যারিকেড দিয়ে স্লোগান দিচ্ছে।
তাদেরকে কারা উদ্বুদ্ধ করলেন? একটি নবম শ্রেণীর ছাত্র সে 32 নম্বরে ঢুকেছে, পুরাকীর্তির নিদর্শন হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সে একটি ইট দিয়ে গিয়েছে তার স্কুল ব্যাগে। কেউ তাকে বলেছে? না, বলেনি। তার বিবেক তাকে নিয়ে গিয়েছে। আপনি বলেন ঢাকা ভাঙ্গা, এই যে হাইওয়েতে, নিশ্চয়ই আপনি ছবি দেখেছেন কিনা আমি জানি না, ছোট্ট ছোট্ট শিশুরা ঢাল এবং সুরকি নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে। কেউ কি বলেছে? কেউ বলেনি। তবে এই যে নেমেছে শিশুরা, এই যে স্কুলের মেয়েরা নেমেছে, এইটাই জানেন একটি গণবিস্ফোরণের একটি পূর্বাভাস, একটি পূর্ব লক্ষণ। আমাদের আন্দোলনের অভিজ্ঞতার আলোকে আপনাকে বলে রাখছি, আপনাকে আবার যেদিন বাংলাদেশে গণবিস্ফোরণ করবে সেদিন আপনাকে এটি স্মরণ করিয়ে দিয়ে বলবো যে আপনি বারবার দিন তারিখ ক্ষণ জানতে চেয়েছেন, আর আমি বলেছিলাম যে এই ছাত্রীরা, কোমলমতি ছাত্রীরা নেমেছে, এই কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চারা ঢাল সবজি দিয়ে নেমেছে। ওই নবম শ্রেণীর যে বাচ্চাটি, ছেলেটি 32 নম্বরে এসেছে। যে কোমলমতি ছাত্ররা মোহাম্মদপুরের স্কুলে বসে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব স্লোগান দিচ্ছে, সেই কোমলমতি ছাত্ররা কি বলতে চায়, কি জানান দিতে চায়? কাজেই আমি আপনাকে সেই দিন মনে করিয়ে দেব যে দিস ওয়াজ দি সিগন্যাল ফর এ গেট আপ অ্যান্ড সাকসেসফুল মুভমেন্ট। নানক ভাই, আপনার এখানে যুবলীগের একজন ইকবাল হোসেন, কুমিল্লা যুবলীগের, আপনার কাছে প্রশ্ন রেখেছে যে শেখ হাসিনার জন্য তারা মানে কি বলে এটাকে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে লকডাউন সফল হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা নেত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত। অনেক নেতাকর্মী অর্থের অভাবে মানে মুভ হতে পারছে না আর কি। দুঃখিত, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। মানে টাকার অভাবে অনেকেই মুভ করতে পারছে না, কর্মসূচিগুলো আরো ভালোভাবে জয়েন করতে চায় তারা আর কি। না, আমি জানি না উনি কোন উপজেলার বা ওনার এলাকার সংসদ সদস্যকে। আমি জানতে পারলে আমি খুব খুশি হতাম, আমি খুব ভালো উত্তর দিতে পারতাম। সরি, কুমিল্লা কোথায়, কোন উপজেলা? কুমিল্লা সদর। যাই হোক, আমি বলবো, আমি তো আগেই বলেছি যে আমাদের নেতা কর্মীরা অনাহারি দিন কাটাচ্ছে। আমিও ওই ভাইকে, আমার ছেলের ভাইকে আমি বলবো, বন্ধু, সহযোদ্ধা ভাই, আমি কিন্তু একটি মানুষ যে 75-এর 15 আগস্টের পরে প্রায় 18 মাস আমি কারাগারে ছিলাম। কাজেই এবং আমি লড়াই সংগ্রাম করা মানুষ। দলের এমন কিছু কিছু সময় আসে যখন এই বিভিন্ন সংকটে পড়তে হয়। সেই সংকটগুলি আপনাকে, আমাকে, সবাইকে আমাদেরকে মোকাবেলা করতে হবে, আমাদেরকে উঠতে হবে। এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। এমনিতে আমরা দেখলাম গতকাল যখন লকডাউন হচ্ছে ঢাকার বাইরে, সেনাবাহিনীর সামনেও তারা বিক্ষোভ করেছে, সেনাবাহিনী কিছু বলেনি। সেনাবাহিনী কি তাদের অবস্থানটি বদলাচ্ছে? আমি এই বিষয়টি স্পর্শকাতর বিষয়, আমি বলবো না, তবে আমি একটি কথা বলবো। দেখেন, এই সরকার কত বড়, দেশ ধ্বংসকারী একটি সরকার। পুলিশকে ধ্বংস করেছে
2308 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে ক্ষমতা আসার জন্য, আনসার ব্যাটালিয়নের বহু মানুষকে হত্যা করেছে, কারাগারে রয়েছে, সেনাবাহিনী সিভিল প্রশাসন ধ্বংস করেছে। সর্বশেষ ছিল আমাদের আশা ভরসার স্তর সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে যে আদালতে, যে অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী অপরাধীদের বিচার হয়েছে, সেই আদালতে সেনাবাহিনী চৌকস কর্মকর্তাদের নিয়ে এসছে। এটা হতে পারে না, এটা চলতে দেওয়া যেতে পারে না। তারা দেশ পার্টিকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী, তাদেরকে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে? কাজেই আমি বলবো এটি বন্ধ করুন। আর সেনাবাহিনীর বিষয়ে যে তাদের রোলের ব্যাপারে যে কথা বলেছেন, এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের আভিজাত্য, তাদের আত্মমর্যাদা নিয়ে থাকবে, কোনোভাবেই যেন তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয়, সেটি আমার প্রত্যাশা। মানে আপনি জানেন যে বাংলাদেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নাই, এবং তারা সরকারের আজ্ঞাবহ হিসেবেই কাজ করছে গণমাধ্যমগুলো। এই বিষয়ে কি আপনারা ধরেন, সোশ্যাল মিডিয়া এখন মানুষের বিকল্প গণমাধ্যম হয়ে দাঁড়িয়েছে, কোন একটি খবর মানুষ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছে। তো অনলাইনে কি আপনাদের কার্যক্রম সমন্বয় করার কোনো প্রক্রিয়া, কোনো পরিকল্পনা কি আছে নাকি? আমরা চেষ্টা করছি সমস্ত যে পরিস্থিতি আপনি জানেন যে বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমগুলি এই বিএনপি জামাত দখল করে নিয়েছে এবং সাংবাদিকদেরকে কারাগারে নিক্ষেপ করেছে, হত্যা মামলায় আসামি করেছে, কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কাজেই সংবাদ একটি পত্রিকায় গত 14 মাসে আপনি দেখাতে পারবেন না যে কোন পত্রিকায় 1 ইঞ্চি নিউজ করেছে আওয়ামী লীগের কোন কার্যক্রমের উপরে। কিন্তু আপনি দেখেন এই অবৈধ ইউনুসের সাথে যে উপদেষ্টা রয়েছেন, আমি নাম উল্লেখ করে তাদেরকে খাটো করতে চাই না, কই সংবাদের স্বাধীনতা চায়, সাংবাদিকতার স্বাধীনতা চায়। শেখ হাসিনা নাকি স্বাধীনতা দেয় না, তারা কোথায়? সেই সব ব্যক্তিগুলি কোথায়? সেই ব্যক্তিগুলির যখন মুখ দেখি যে ইউনুস সাহেবের চারিদিকে বসে আছে উপদেষ্টা হিসাবে, তারা তো কথা বলে না। তারা তো আজকে স্বাধীনতার কথা বলে না, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে না, সাংবাদিকের স্বাধীনতার কথা বলে না। তারা তো আজকে সাংবাদিকরা ধুকে ধুকে মরছে কারাগারে, তাদের কথা বলে না। কি লজ্জা! এই মানুষগুলি তো বড় বড় জ্ঞান দান করেছে অনেকে, এরা জ্ঞান পাবে। এদেরকে কেউ চিনতে পারেনি, চিনেছিলেন একজন, তার নাম শেখ হাসিনা। ইউনুসকে দেশের মানুষ চিনতে পারে নাই, ইউনুসকে চিনেছিলেন, তার নাম শেখ হাসিনা। ইউনুসকে দিয়ে সতর্ক দিয়েছিলেন। তখন মানুষ তখন একটি ধোকায় পড়ে গিয়েছিল যে কি ডক্টর ইউনুস কি আসলে তাই? বাস্তবে তাই দেখা গেল। আমার মনে পড়ে তিনি একবার রাজনৈতিক দল করতে এসেছিলেন। সেই রাজনৈতিক দল করতে এসে
কি লজ্জাজনক ভাবে বিদায় নিয়েছিলেন। এক এই এনজিরা এখন মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখে খুব শর্টকাট, আই লাভ ইউ বলে মোবাইলে মেসেজ দিয়ে, আর ইউনুস সাহেবও তেমনি ভাবে মোবাইলে মেসেজ দিয়ে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন। আসেন না, একটি দল নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসেন, নির্বাচন দেন। আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করুক। আওয়ামী লীগ যদি 2/3 মেজরিটি না পায়, আপনার ইন্টারনেটটা আবার জি, আপনি বলছিলেন যে নির্বাচনের কথা বলছিলেন, আওয়ামী লীগ 2/3 মেজরিটি পাবে। একটি দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ইউনূসের পদত্যাগের পর গঠন করে যদি একটি শতভাগ ফেয়ার অ্যান্ড ফ্রি নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি এই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ 2/3 মেজরিটি দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বাংলার জনগণ না দেয়, তাহলে আমি রাজনীতি থেকে নাকে খোপ দিয়ে বিদায়। তো তারা তো ফেব্রুয়ারিতে নির্বাচন করবে, এই ঘোষণা আজকেও ডক্টর ইউনূস দিয়েছেন। তো নির্বাচন হলে আপনারা কি করবেন? বিষয়টি হলো, নির্বাচন করব, আওয়ামী লীগকে দিয়ে ভয় এত কেন? শেখ হাসিনাকে দিয়ে এত ভয় কেন? আসেন না, আমি যে কথা বললাম, আসেন নির্বাচন করেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচন করবে নৌকা মার্কা নিয়ে। আসেন, কার পায়ের তলের মাটি কি আছে আমরা একবার দেখে নিই। জনগণ কার সাথে আছে একবার দেখে নেই। ফ্যাসিস্ট বলেন, খুনি বলেন, নির্বাচন দিন, নির্বাচনে জনগণ তার রায় দেবে কে ফ্যাসিস্ট, কে খুনি, কে ক্ষমতা দখলকারী, কে দেশের নির্মাণকারী, কে দেশকে স্বপ্ন দেখিয়েছেন, তরুণ সমাজ, ছাত্র সমাজকে, কে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিল বিশ্বে। কোথায় বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে গেলে কি সম্মান, ব্রিটিশ প্রধানমন্ত্রী এসে হাঁটু গেড়ে চেয়ারের হাতল ধরে মায়ের কাছে এসে যেমন মমতা বই মায়ের কাছে যেমন ভাবে বসে হাঁটু গেড়ে বসেছে, এই দৃশ্য আমরা দেখিনি, এই দৃশ্য বাংলার জনগণ দেখেনি। আর উনি যখন সেই লন্ডনে গিয়েছে, লন্ডনের প্রাইম মিনিস্টার অফ ইউকে তাকে সময় দেননি 5 মিনিটও। লজ্জা নেই, বেহা। উনি যখন সর্বশেষ গেল কোথায়? ইটালি। উনি ইটালিতে গেলেন, কি লজ্জাস্কর। উনি গিয়ে ইটালির পৌরসভার মেয়রের সঙ্গে, সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে গিয়ে দেখা করেন। কোথায় সে নিয়ে গিয়েছে বাংলাদেশকে? আর প্রধানমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করার সময় পেলেন না। লজ্জা সরণ বলতে কোনো লজ্জা সরণ নেই, কিন্তু তার লজ্জা থাকুক আর না থাকুক, বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা কোথায় গিয়ে পৌঁছেছে? সারা পৃথিবীতে
যে কোনো জায়গায় গেলে বাংলাদেশের পাসপোর্টটা দেখলে কপাল ঘুচকিয়ে পাশে রেখে দেয় টেবিলের এক পাশে। কোথায় নিয়ে পৌঁছেছে এই সুন্দর দেশটি, কত সুন্দর দেশটি, সেই সুন্দর দেশটি ধ্বংস করে দিল। বিশ্বে আত্মমর্যাদাকে ভুল লক্ষিত করলো এই ইউরোপ। কাজে এখনো সময় আছে শেখ হাসিনার প্রতি মানুষের, শেখ হাসিনায় আস্থা, শেখ হাসিনার হাতে যদি আবার ফিরে আসে বাংলাদেশ, আমরা কথা দিতে পারি এই পরিস্থিতি মধ্য দিয়েও শেখ হাসিনা আবার দেশকে সঠিক ধারায় এগিয়ে নিয়ে যাবেন। এবং জি, আজকে মাঠে বিএনপিকে খুব একটা দেখা যায়নি, জামাতি মাঠ দখল করে রেখেছিল। বিএনপির রাজনীতির ভবিষ্যৎ কি দেখছেন? এটি এই মুহূর্তে আমার জায়গা থেকে বলা মুশকিল, বলাটা ঠিক হবে না। আমার মনে হয় আচ্ছা, কিন্তু কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদের লকডাউন ঘোষণা শুনে বলেছিলেন তার নাকি হাসি পায়। জানি না এখন উনি কি বলবেন। এখন ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনি, যে আপনি তো বলেছিলেন যে লকডাউনে হাসি পায়, আপনার কি মনে হয় এখন আপনার কেমন হাসি পাচ্ছে? এখন আপনি হাসি পাচ্ছে না কান্না পাচ্ছে? জিজ্ঞাসা করতে পারেন তাকে। আমি কিছু বলতে চাই না এই ভদ্রলোক সম্পর্কে। এমনিতে বিএনপির সঙ্গে কি কোনো বন্ধুত্ব হতে পারে আওয়ামী লীগের? কঠিন প্রশ্ন করেছে। এক্ষেত্রেও আমি বলবো দেখা যাক। তার মানে কিছু সম্ভাবনা আছে। আগে হলে তো একদম জ্বালাও পোড়াও জ্বালাময়ী বক্তৃতা দিয়ে দিতেন। না দেখেন, আমি কিন্তু অনেক কিছুই বলতে পারি, আমার রিজার্ভেশনের কথা আমি বলতে পারি, অনেক কথা বলার রয়েছে। কারণ 21 আগস্টে গ্রেনেড হামলা চালিয়েছে বিএনপি জামাত জোট সরকারের সময়। আমরা দায়ী করি খালেদা নিজামী তারেককে। আমার নেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা নিয়ে করেছিল, আর্জেন্ট গ্রেনেড ব্যবহার করেছিল বিএনপি। এই বিএনপি এবং তারেক রহমান লন্ডন থেকে 2024 সালের 5ই আগস্টের পরে টেলিফোন করে করে তার নেতা কর্মীদের বিভিন্ন জায়গায় নাম ধরে ধরে অমুকের বাড়ি আগুন দাও, অমুকের বাড়ি আগুন দাও, অমুকের বাড়ি আগুন দাও, অমুকের বাড়ি লুট করো, 32 নম্বরে ভেঙে ফেলো। এগুলো তো আছে আমাদের কাছে, আমরা তো অবশ্যই এ নিয়ে কথা বলবই। ছেড়ে দেওয়ার তো কোনো কারণ নেই কাউকে। যে যা করেছেন তার কর্মফলের জন্য অপেক্ষা করতেই হবে। এমনিতে রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে ফেব্রুয়ারিতে ডক্টর ইউনূস নির্বাচনের কথা বললেও তার আসলে নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা নাই। আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে এই গ্রামে যেরকম মোড়লরা নানান দলে ভাগ করে ঝগড়া বাঁধিয়ে রাখে, ঠিক তেমনি করে তিনি ক্ষমতায় থাকার জন্য সবার সঙ্গে ঝগড়া বিবাদ বাঁধিয়ে রাখছেন। তো বিএনপি কি বুঝতে পারছে যে আসলে ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যেতে চান, তারা নির্বাচন দিতে চান না? আপনার কাছে কি মনে হয় তাদের রাজনৈতিক অবস্থান দেখে? দেখেন, আসলে বিএনপি একটি দল হিসেবে বিএনপি একটি বিষয়, আরেকটি বিষয় হল লন্ডনে দীর্ঘদিন লন্ডনে পালিয়ে থাকা, বিলাসী জীবনযাপন করা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। কাজে
বিএনপির নেতৃবৃন্দ তারাও অনেক সময় অনেক জিনিস বুঝে উঠতে পারে না। আমরা তো সমাজ জীবনের মানুষ, আমরা দল মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু সমাজের মানুষ তো সেই সমাজের মানুষ হিসেবে তো আমরাও বুঝি, আমাদেরও কথা হয়, আমরা বুঝি। তো আসলে বিএনপি যে খেলা খেলছেন আমার কাছে মনে হয় সাপ নিয়ে খেলছেন। এই সাপ আমি যখন ছাত্র সংগ্রাম পরিষদ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমি ছাত্র সংগ্রাম পরিষদের মিটিংয়ে আমি বলেছি যে আমাদের সাথে পাশাপাশি দুটি অজগর সাপ, একটি অজগর আর একটা জাতি সাপ চলছে। এরা সময়ের অপেক্ষায় রয়েছে, যে কোনো সময় আমাদেরকে ছবল দিবে। আবার আমি বলছি আজকে আপনাকে সাক্ষী রেখে, সেটি হলো এই জাতিসাপ। এই জাতিসাপ চলছে বিএনপির পাশাপাশি ছবল দেওয়ার অপেক্ষায় আছে, অপেক্ষা করতে হবে। সেই ছবলে বিএনপি নামক দলটিকে ধ্বংস করে দিতে চাই জামাতের। তারা বুঝবে, না বুঝলে নাই, ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে তবে আমি বলবো যে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে যে টক শো হয় সেখানে এখন তারা আলাপ আলোচনা করছে যে আপনি জানেন তো তারা এখন কাদের নিয়ে টক শো করে। সেখানে তারা আলাপ আলোচনা করে যে জামাতের সঙ্গে আওয়ামী লীগ এক হয়েছে, যে কারণে আওয়ামী লীগ নির্বাচন চায় না, সেই কারণে জামাত নির্বাচন চায় না, তারা আসলে এক, বিএনপিকে আলাদা করে দেয়া হয়েছে। বিষয়টা আপনারা কিভাবে করে দেখছেন? জামাতের সঙ্গে কি আওয়ামী লীগের কোনোদিনও বন্ধুত্ব হতে পারে? এর কোন সম্ভাবনা আছে? আওয়ামী লীগ কি তেমন একটি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল, এবং এই দল কি সেই দেউলিয়াত্বে পরিণত হয়েছে? আমার আদর্শিক শত্রু জামাত ইসলাম এই সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গিবাদী গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের এমনকি কোনো আলাপ আলোচনাও হতে পারে না। আমরা আলাপ আলোচনাও করব না। কোনো আলোচনার প্রশ্ন আসে না। অনেকের অভিযোগ আছে এই যে 5ই আগস্টের পরে ধরেন বিএনপি কর্মীরা নেতারা আপনাদের কর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দিয়েছে, এগুলি সবই বিএনপির কর্মীরা করেছে, জামাতে ইসলাম তো করেনি। এখন জামাতের কাছেই নাকি আপনাদের অনেকের নেতাদের ব্যবসা বাণিজ্য জামাত নাকি পাহারা দেয়। আমার এরকম কিছু জানা নাই, তবে প্রথম অংশ যেটা বলেছেন এটার সঙ্গে আমি একমত। ওই যে আমিও যে কথা বলেছিলাম যে লন্ডন থেকে ফোন করে আমাদের নেতাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের মানুষগুলিকে হত্যা করেছে। আবার পাশাপাশি ভাবে এই হত্যা মামলায় কাকে মূল আসামি করবে, খুব তারেক রহমান সাহেব লন্ডন থেকে এই নির্দেশনা দিয়ে কাজগুলি করেছেন। কেন করেছেন, কি কারণে করেছেন? আওয়ামী লীগ না থাকলে
আওয়ামী লীগকে যদি মামলায় ব্যস্ত রাখা যায় তাহলে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হবে। দেখেন, দেখুক তারেক রহমান কোন পথে তার উদ্দেশ্য চরিতার্থ হবে। আমরাও দেখব, আমরাও দেখছি। এখন আপাতত তো মনে হচ্ছে তাদের সব স্বপ্ন ভেস্তে যাচ্ছে। আমি এখনই, আপনি বলতে পারেন একজন সাংবাদিক হিসেবে, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, কিন্তু আমি এখনই বলবো না, আমি শুধু বলবো যে দেখা যাক। বুঝতে পেরেছি। আরেকটি বিষয়, মানে ধরেন কালকে মানুষ লকডাউন যেভাবে করে নীরবে সমর্থন দিয়েছে, তাতে আওয়ামী লীগই কেন ভরসা? আওয়ামী লীগের উপরই মানুষের আস্থা কেন? দেখেন, আমি যদি ঢাকার কথা বলি, আপনি নিজেও জানেন, আমি ঢাকা হয়তো জানেন, আমি ঢাকা মহানগরীর একটি গুরুত্বপূর্ণ এলাকা, আমি তিনবার নির্বাচিত সংসদ সদস্য এমপি। আমি যদি ফিরে তাকাই, 2008 সালে প্রথম যখন নির্বাচন করেছিলাম, আমি গিয়ে কোন মোহাম্মদপুর, আদাবর, আগারগাঁওকে পেয়েছিলাম, আমার ঢাকা 13-কে। সেই মোহাম্মদপুর, আদাবর, আগারগাঁও নিয়ে যে ঢাকা 13 নির্বাচনী এলাকা, সেই 13-কে আমি কোথায় রেখে এসেছি? সেই ঢাকা 13 যা আমি রেখে এসেছি, এই 14 মাসে কি সেখানে আছে? যে শিক্ষা প্রতিষ্ঠানে আমি যা রেখে এসেছিলাম তা কি গচ্ছিত আছে? যে রাস্তা আমি রেখে এসেছিলাম, যে সুন্দর মসৃণ রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি রাতে ঘুরে বেড়াতাম সুলতানুর রহমান। আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখনও রাতে আমি ঘুরে একবার ঘুরে না বেরোলে, আর রাস্তার পাশে আমার রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা যেখানে বসে চা আর ছোট পাউরুটি খাচ্ছে, সেখানে বসে আমি ওদের সঙ্গে বসে চা না খেতে পারলে আমি রাতের বেলা আমার ঘুম হতো না। সেই মোহাম্মদপুর এলাকায় দেখেছি রাত্র 12টা, 1টা, 2টা, 3টার সময় মহিলারা হেঁটে যাচ্ছেন, অল্প বয়সী মহিলারা। একদিনের একটি ঘটনা বলে শেষ করব, আল্লাহকে হাজির নাজির করে। আমি একদিন আদাবরের মধ্য দিয়ে যাচ্ছি, তখন রাত প্রায় 1:30 বাজে। দেখি একটা মহিলা একটা হাতে ব্যাগ নিয়ে যাচ্ছে। আমি ড্রাইভারকে বললাম, এই দাঁড়া করাও, ওই মহিলার কাছে গিয়ে দাঁড়া করানোর পরে আমি নামলাম। আমি বললাম, এই যে আপা, আপনি যে একা একা হাঁটতেছেন, আপনার ভয় করে না? এই রাস্তায়, পুরো রাস্তাটায় আর কোনো লোক নাই। বলে যে, কেন ভয় করব? কিসের ভয় করব? বাঘ আছে এখানে? আমি বললাম, না, এখানে তো বাঘ থাকার কোনো কারণ নেই। গুন্ডা, পান্ডা, সান্ডা আছে না, কয় ওদের জন্য বড় একটা বাঘ আছে এই আমাদের এই এলাকায়। তো আমি বললাম, কে সেই বাঘটা কে? কয় এখানে একজন নানক আছে, সে আমাদের পাহারা দেয়, কোনো গুন্ডা পান্ডা সান্ডা এখানে দাঁড়াতে পারে না। কাজে আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম মাত্র। তো আমি শুধু বলবো, হারিয়ে গেছে। এমনি ভাবেই আমি উদাহরণ দিলাম ঢাকা 13 থেকে, সারা ঢাকা শহরটাকে নতুন সাজে সাজিয়েছিলাম আমরা।
এমপিরা। কেন আমাদের চাইবে না? আমাদের সময় তো খুন হয় নাই, আমাদের সময় তো এরা এত খুন খারাপই হয়নি, আমাদের সময় তো মানুষ শান্তিতে ঘুমিয়েছে, আমাদের সময় 2008 সালের আগে বিদ্যুৎ ছিল না, অন্ধকারে ছিল, আমরা বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে, শেখ হাসিনা বিদ্যুৎ দিয়েছেন ঘরে ঘরে, ওয়াসার লাইনে পানি ছিল না, আমরা সুপেয় পানি দিয়েছি, ওয়াসার ব্যবস্থা ভালো ছিল না, ড্রেনেজ সিস্টেম ছিল না, বৃষ্টি হলে হাঁটু সমান কোমর সমান পানি দিয়ে মহিলাদের চলতে হতো, মানুষদের চলতে হতো। সেই মোহাম্মদপুর এলাকায় তো 1 ফোঁটা পানিও দাঁড়ায় না। তো মানুষ আমাদেরকে অবশ্যই শেখ হাসিনাকে চাবে। এই সব কিছুই হয়েছে তার পিছনের কারিগর, নেপথ্য কারিগর শেখ হাসিনা, শেখ হাসিনা এবং শেখ হাসিনা। আমি শেষ করব, সেটা হচ্ছে আপনারা কি ধরেন নিশ্চয়ই নিজেরা নিজেদের জিজ্ঞাসা করেন, সেইখানে আপনারা অতীতের ভুলগুলো চিহ্নিত করেছেন কিনা এবং সেই ভুলগুলো ভবিষ্যতে কিভাবে অ্যাড্রেস করবেন? একদম সুলতানা রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি রিয়েলি আমার মনের ভিতরে একটা সুন্দর প্রশ্ন করেছেন। মেনি মেনি থ্যাঙ্কস। দেখেন, দীর্ঘ 15 বছর 7 মাস ক্ষমতায় ছিলাম। অনেক সময় হতো কোনটা কাক আর কোনটা কোকিল চিনতে পারতাম না, কোনটা কালো আর কোনটা সাদা হয়তো বা চিনতে পারতাম না। আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কোন ফেরেশতা হিসেবে জন্মগ্রহণ করিনি। আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। কিন্তু জানেন, আমার একটি খাতা, আমার একটা ডায়েরি আছে। সেই ডায়েরিতে আমার নির্বাচন এলাকায় কাকে বেশি প্রিভিলেজ দিয়েছি, যেটা দেওয়া ঠিক হয়, আমি তার নাম লিখছি। কাকে প্রিভিলেজ দেওয়া উচিত ছিল, তার নামটা আমি লিখছি। কে দলের আমার ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল, সেক্রেটারি হওয়া উচিত ছিল, আজকে দুঃসময় আমি টের পাচ্ছি, তাদের কথা লিখছি। আমার নির্বাচন এলাকায় কি করা উচিত ছিল আমি কিন্তু লিখছি। আমার মন্ত্রণালয় আমার কি করা উচিত ছিল, আমার কি আত্মজিজ্ঞাসা আসে না? অবশ্যই জিজ্ঞাসা আসে। এই 14 মাস বসে তো এই প্রশ্নগুলোই আমার কাছে আসবে, শুধু বারে বারে আসবে। সারা বাংলাদেশের আওয়ামী লীগকে নিয়ে, আমি এই আওয়ামী লীগের মেম্বার ছিলাম, কেন্দ্রীয় কমিটির, আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, জয়েন্ট সেক্রেটারি ছিলাম, 3 বার প্রেসিডেন্ট মেম্বার আমাকে নেত্রী বানিয়েছিলেন, আমি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছিলাম, আমি পার্ট মন্ত্রী হয়েছি। আমার কি একটি হিসেব নিকেশ আসবে না, আত্মজিজ্ঞাসা আসবে না? আমার ভুল ত্রুটিগুলোকে আমি লিখবো না? নতুবা তো আগামী দিনে আবার সেই ভুলগুলি হবে, আমি ভুলগুলি করব। কাজেই আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এই পিছনে ফেলে আসা দিনগুলিকে নিয়ে ইভালুয়েশন করা উচিত। আমি একমত। এমনিতে এই ব্যাপারটি আপনারা খেয়াল রাখছেন কিনা যে সাধারণত আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন তাদের কাছে তাদের সাংগঠনিক কার্যক্রম অনেক স্তীমিত হয়ে আসে। এই ব্যাপারটি আপনারা, অথচ দল হতে পারতো একটা প্যারালাল গভর্নমেন্ট, ইউজুয়ালি তো তাই হয়। তো মানে ধরেন দল যদি ক্ষমতায় থাকে তখন দলের যে সাংগঠনিক কার্যক্রমটি একটা ছায়া গভর্নমেন্ট হিসেবে কাজ করার কথা।
কার্যক্রম থাকার কথা, ভুল ত্রুটি করার কথা, ধরিয়ে দেওয়ার কথা, ওই ব্যাপারে আপনারা ফোকাস রাখবেন কিনা? যেমনটি আমরা 5ই আগস্টের আগে পরে গত 15-16 বছর ধরে দেখলাম যে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ অনেক দুর্বল ছিল, তাদের অ্যাক্টিভিটি খুব কম ছিল। এই পরিস্থিতি যাতে ভবিষ্যতে না হয় সেটার জন্য আপনারা কতটা মনোযোগ দিচ্ছেন? আমরা সিরিয়াসলি মনোযোগ দিচ্ছি। আমাদের নেত্রী শেখ হাসিনা নিশ্চয় লক্ষ্য করছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে কথা বলছেন। তিনি তৃণমূল পর্যায় থেকে কি কি সবার কথা কিন্তু শুনছেন এবং নোট ডাউন করছেন। এরা প্রতিদিন করছেন। তিনি সারা বাংলাদেশের গ্রামগঞ্জ শেষ করেছেন, শেষ করে এখন নির্বাচনী এলাকা ভিত্তিক এখন কথা বলছেন এবং তিনি বলছেন সব সংসদ সদস্যকে তোমার এলাকায় যা উন্নয়ন হয়েছে, যা মানুষের জন্য যা করেছ, সেটি প্রচারপত্র আকারে অর্থাৎ লিফলেট আকারে সেটা ছাপিয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়ে মানুষকে স্মরণ করো। আমরা সেটা করছি। বুঝতে পেরেছি। আপনাকে আমি এই প্রশ্নটা দিয়ে শেষ করব যে আপনার কাছে প্রশ্ন রেখেছেন যে যদি আমরা আবার ক্ষমতায় আসি অতীতের মতো জামাত বিএনপিকে ক্ষমা করে দিব কিনা? দেখেন, অতীতের মতো ক্ষমা করবো কিনা জানি না। ক্ষমার অযোগ্য কোনো কিছুই কখনোই ক্ষমা করা যায় না। ক্ষমা যোগ্য যেটা সেটা ক্ষমা তো করাই যায়। একটি রাজনৈতিক দল করা কিন্তু অপরাধ নয়, কিন্তু রাজনৈতিক দল করে যদি লক্ষ্য হয়, সেই কোনো রাজনৈতিক দলের কারোই যদি কারো যদি লক্ষ্য হয় যে আওয়ামী লীগকে ধ্বংস করে দেব, জাহাঙ্গীর কবির নানককে হত্যা করে বিলীন করে দেব, আমি একা বাদ করে করব, আমি একা থাকবো, তাহলে তাদেরকে ক্ষমা করা যায় না। এগুলি ক্ষমার অযোগ্য। আজকে যে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। নারী ধর্ষণকারীকে ক্ষমা করা যাবে না, সে যেই হোক, সে জামাতের হোক, সে বিএনপির হোক। ওদের হাত থেকে শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না, তাদেরকে তো ক্ষমা করা যায় না। কাজে এই জন্যই আমি বলেছি ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করা হবে না। ক্ষমা যোগ্য যারা যেটা সেটা অবশ্যই ক্ষমা করা হবে। আমি শেষ করব, যদি কর্মসূচি যে রবি সোমবার যে শাটডাউন ডেকেছেন এবং তার আগে বোধহয় মিছিল আছে, এইটার ব্যাপারে আবার একটু যদি বিস্তারিত করে বলেন সেটা দিয়ে আমি শেষ করবো, এবং জনগণ কিভাবে পালন করবে কর্মসূচিটি সেটা যদি একটু বলতেন। আমি আবারও বলছি যে গণতন্ত্র পুনরুদ্ধার, প্রহসনমূলক আইসিটি আদালতের বিচার, সকল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, 5 বারের মাননীয় প্রধানমন্ত্রী, আধুনিক বাংলাদেশের উপকার শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অবৈধ সরকারের অবৈধ আদালতের যে বিচার, এই বিচার বন্ধ করতে হবে। এই বিচার বন্ধ করার দাবিতে এবং খুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে পদত্যাগের দাবিতে আমাদের চলমান আন্দোলন
জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় যে কর্মসূচি দেওয়া হয়েছে, আগামীকাল শুক্রবার 14 এবং 15 তারিখ শনিবার 15 নভেম্বর শনিবার সারা দেশব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ এবং প্রতিরোধ। আমি আবার বলছি, 14 এবং 15 প্রতিবাদ, বিক্ষোভ ও প্রতিরোধ, আর 16 এবং 17 সারা দেশে কমপ্লিট শাটডাউন। এখানে এই কর্মসূচি পালন করার জন্য আজকের লকডাউন যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ পালন করেছেন, আমরা সবিনয় আবেদন করব, আকুল আবেদন করব, আসুন এই শাটডাউন 16 এবং 17 এমনি ভাবে উজাড় করে আপনাদের প্রিয় নেত্রী, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আস্থা জ্ঞাপন করে, বিশ্বাস রেখে এই কমপ্লিট শাটডাউন 14 এবং 15 আর 16 এবং 17 নভেম্বর এই কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে অনুগ্রহ করে পালন করুন, সফল করুন। কমপ্লিট শাটডাউনে কি তারা এরকম লকডাউনের মতো ঘরে থাকবে নাকি বাইরে বেরিয়ে আসবে? মানুষ কখন বেরিয়ে আসে কিচ্ছু বলা যাবে না। এখনই এরশাদ বিরোধী আন্দোলনে মধ্যরাতে আমার বোনেরা, আমার মায়েরা নাইটি করে বেরিয়ে আসতো, স্লিপিং গাউন পরে বেরিয়ে আসতো, হঠাৎ অল অফ এ সাডেন। আমি আরো অনেক উদাহরণ দিতে পারি, আমি এই মুহূর্তে দিতে চাই না। শুধু আমি বলবো, শেষ কথাটা আমারও শুনেন না আপনি। এই দল বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিল। সেই নির্বাচন করে ভোটারবিহীন নির্বাচন করেছিল। 15 দিনের পরে 16 দিন, একদিনে বেশি ক্ষমতায় থাকে নাই, থাকতে পারে নাই, থাকতে দেয় নাই। আমি আপনাদের মাধ্যমে ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব যে এই কথাটি সত্য না মিথ্যা, এটিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে জিজ্ঞাসা করা। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন, বাংলাদেশের মাটিতে 30 লক্ষ লোক যা